হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা 39 এবং 40 পৃষ্ঠা বহু নির্বাচন এবং সৃজনশীল এক সমাধান করব। তোমাদের এগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি। তোমরা এখান থেকে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তোমরা দিন যাবত হয়তো রিডিংগুলো পড়ে আসছো বা অনেকে পড়ো নাই। তোমরা এখন থেকে আমি যে রেগুলার ভিডিওগুলো দিচ্ছি এগুলো নিয়মিত দেখতে থাকো এবং ভিডিওর সাথে সাথে ভিডিওটা পজ করে করে সৃজনশীল এবং বহু নির্বাচনগুলো পড়তে থাকো। এখান থেকে তোমাদের 100% কমন করবে এবং এখান থেকে তোমরা বানিয়ে বানিয়ে অন্তত লিখতে পারবা। তো যদি ভালো করে ভিডিওগুলো দেখো তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারো পরীক্ষায়। এবং এখনো পর্যন্ত যারা আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। এখানে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। এটা হচ্ছে 39 পৃষ্ঠা তোমাদের বিজ্ঞান বইয়ের। এক নম্বর হচ্ছে কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়? উত্তর হচ্ছে ত্বক। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? ত্বক ও ট্রাকের মাধ্যমে। তার মানে 2 নম্বর উত্তর হবে এটা। ঠিক আছে, নিম্ন শ্রেণীর প্রাণী যারা আছে তারা কিন্তু ত্বক ও ট্রাকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। তারপর হচ্ছে 3 নম্বর বলছে উদ্দীপক থেকে আনসারটা দিতে হবে। ডব্লিউ চিহ্নিত অংশটির নাম কি? ডব্লিউ চিহ্ন বলতে এটা, এই অংশটির নাম হচ্ছে তোমার ব্রঙ্কাস, এটাকে বলে ব্রঙ্কাস। ঠিক আছে, ডব্লিউ চিহ্নটি অংশের নাম বলছে ব্রঙ্কাস। উদ্দীপকের কোন অংশটিতে O2 মানে অক্সিজেন এবং CO2 মানে কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? কোনটাতে কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে? ওই ওয়াই চিহ্নিত অংশটাতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। তার মানে উত্তর হবে ওয়াই। ভি এ সংক্রমণে কোন রোগ হয়? ভি বলতে ভি, এটা যদি সংক্রমিত হয়, এই জিনিসটা যদি সংক্রমিত হয় তাহলে কোন রোগ হয়? উত্তর হবে যে ব্রঙ্কাইটিস। ঠিক আছে, এই যে নৈবিত্তিক পাঁচটা না, এগুলো একবার মুখস্থ করে ফেলবা পাঁচটা। কারণ তোমাদের নৈবিত্তিক যেগুলো দিবে এই পাঁচটা থেকে মনে করো 2টা অথবা 3টা দিয়ে দিবে, এটা শিওর থাকো। সো এগুলো ভালো করে পড়বা। এবং সৃজনশীল প্রশ্ন আমরা এক সমাধান করি। এখানে একটা চিত্র দিচ্ছে, ক খ মুখস্থ করবা এবং গ ঘ বুঝে বুঝে পড়বা। আমি যে এখন সৃজনশীলের উত্তর দেখিয়ে দিব, তোমরা মিনিমাম 5 থেকে 6 বার এটা বুঝে বুঝে পড়তে থাকবা। দেখবে যে মাথা ওটা সেট হয়ে যাবে, পরীক্ষার আগে একবার রিভিশন দিলে হয়ে যাবে। ক্লিয়ার? সো আমরা উত্তরে চলে যাই। তো এখানে ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে ক দেখো, প্লুরা কি? প্লুরা হলো দুই ভাঁজ বিশিষ্ট একটি পাতলা ঝিল্লি বা পর্দা যা ফুসফুসকে আবৃত রাখে। মনে থাকবে, প্লুরা হচ্ছে যে এমন একটি ঝিল্লি পর্দা, এক কথা হচ্ছে প্লুরা হচ্ছে এক কথায় পর্দা একটা, যেটা ফুসফুসকে আবৃত রাখে। আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসকে আবৃত কে রাখে? প্লুরা রাখে। কথা ক্লিয়ার? খ নম্বর বলছে নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নি। খ নম্বর উত্তর এখানে দেওয়া আছে, খুবই ঝাপসা হয়ে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে নিউক্লিয়া লেখা আছে, সরি নিউমোনিয়া লেখা আছে। নিউমোনিয়া ফুসফুসের বা ব্যাকটেরিয়া জনিত একটি রোগ। মানে নিউমোনিয়া ফুসফুসের ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে ব্যাকটেরিয়া যদি আক্রান্ত করে ওই তখনই নিউমোনিয়া হয়। ঠিক আছে, নিউমোনিয়া আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়। তোমরা তো জানো নিউমোনিয়া যারা তারা অতিরিক্ত কাশি দেয়, শ্বাস নিতে কষ্ট হয় তাদের। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় এবং অনেক বেশি জ্বর হয়। এছাড়া কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তোমরা যদি লেখাগুলো না বুঝো, আমি মুখে কি বলতেছি এটা দেখো, শুনো। শিশুরা এ রোগে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তাই। তারপর কি বলছে, ওই নিউমোনিয়া একটি তাই সরি এটা তাই হবে, তাই নিউমোনিয়া একটি মারাত্মক রোগ। ঠিক আছে, গ নাম্বার প্রশ্ন কি বলছিল? কত আমরা কমপ্লিট করলাম মাত্র। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই চিত্রে যে সংগঠিত প্রক্রিয়া এটা কি? খেয়াল করো তো, এটা হচ্ছে অক্সিজেন আর সাথে ধুলোবালি যাচ্ছে, মানে অক্সিজেন আমাদের নাক দিয়ে ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের নাক দিয়ে বেরোচ্ছে। কার্বন ডাইঅক্সাইড আমরা ফালাই নিঃশ্বাসের সাথে এবং অক্সিজেন আমরা কি করি? গ্রহণ করি। তো অক্সিজেনের সাথে আমাদের নাকের ভিতর কি ঢুকছে? ধুলোবালি ঢুকতেছে। এটা আমরা বুঝতেছি, এই দুইটা কি ফুসফুস আমাদের। ঠিক আছে, সো এবার আমরা দেখে নিই গ নম্বর প্রশ্ন। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি হলো উন্নত শ্রেণীর প্রাণীর বহিঃশ্বসন প্রক্রিয়া। উন্নত শ্রেণীর প্রাণী বলতে আমাদেরকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা বহিঃশ্বসন প্রক্রিয়া। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। বহিঃশ্বসন প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে। যে ফুসফুস আমাদের যে ফুসফুস রয়েছে, আমরা কিন্তু নিঃশ্বাস নিলে বুকটা ফুলে যায়। কেন? কারণ ফুসফুসটা ফুলে যায় এই জন্য। ঠিক আছে, এই গ্যাসীয় বিনিময় দুই পর্যায়ে সম্পন্ন হয়। এর একটি হলো প্রশ্বাস, আর প্রশ্বাস মানে শ্বাসটা ফালানো, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, সরি প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস নেওয়া, মানে আমরা যে যখন শ্বাস নিই তখন এটাকে শ্বাস গ্রহণ বলি, প্রশ্বাস বলি। অপরটি হচ্ছে নিঃশ্বাস, মানে যেটা আমরা ফালাই দিই। ঠিক আছে, শ্বাস গ্রহণ পর্যায়ে আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন আবার কে দেয়? অক্সিজেন দেয় গাছে বা উদ্ভিদে অক্সিজেন প্রোভাইড করে আমাদেরকে। এই সময় মধ্যচ্ছদা বা বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়, মাঝখানে যে পেশি রয়েছে ওটা সংকুচিত হয়। প্রশ্বাসের পরও নিঃশ্বাসের পর্যায়ে শুরু হয়। আমরা যখন একবার নিঃশ্বাস টান দিয়ে নিই, এরপর সাথে সাথে কি করি? নিঃশ্বাসটা আমরা ফালাই দিই, মানে এই প্রশ্বাস ফালাই দিই আর কি, ওটাকে বলি নিঃশ্বাস। নিঃশ্বাস পর্যায়ে ফুসফুসের আয়তন ছোট এবং সংকুচিত হয়, কারণ আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের বুক ফুলে যায় এবং যখন ছেড়ে দিই বাতাসটা, বুকটা কি সংকুচিত হয়ে যায়।
ফলে বায়ুতলের ভেতরের বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত। নাসারন্ধ্র বলতে আমাদের নাকের কথা বলতেছে, নাকের ভেতর দিয়ে বের হয়, এটা তোমরা জানো। এভাবে উন্নত শ্রেণীর প্রাণীতে মানবদেহে, যেমন মানবদেহে শ্বসন প্রক্রিয়াটি সংঘটিত হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা, 3-4 বার 5 বার করে পড়বা। দেখবা যে এটা পুরোপুরি হুবো না আসলে এই টাইপসের অঙ্ক দিবে, সরি এই টাইপসের প্রশ্ন দিবে, তাহলে তোমরা বানিয়ে বানিয়ে অন্তত লিখতে পারবা যদি কিছুটা জ্ঞান থাকে। জ্ঞান না থাকলে টোটালি লিখতে পারবা না। আমরা ঘ নম্বর প্রশ্ন দেখে নিই, সরি ঘ নম্বর প্রশ্ন বলছে এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। এফ উপাদান, এফ কে দেখি তো, এফ হচ্ছে ধুলোবালি, এফ কে ধুলোবালি বলছে এখানে। ধুলোবালি ই অংশে প্রবেশের ফলে, ই অংশ কে, ই অংশ হচ্ছে কি ফুসফুস, তার মানে সোজা কথা হচ্ছে ধুলোবালি আমাদের ফুসফুসে যাওয়ার কারণে কি কি সমস্যা সৃষ্টি হয়, তার এগুলো প্রতিরোধ কিভাবে করা যায়, এটা উপায়গুলো বিশ্লেষণ করো। মানে আমি ধুলোবালি থেকে কিভাবে বাঁচবো, কারণ ধুলোবালি মানে এফ, ই মানে আমাদের ফুসফুস, এটা ব্যাখ্যা করতেছে আর কি এখানে। তো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই সম্পর্কে আমাদের বলতে হবে এখন। উদ্দীপকের এফ চিত্রের উপাদান বা ধুলোবালি যেটা বললাম, ই হচ্ছে কি ফুসফুস, ঠিক আছে। প্রবেশ করলে হাঁপানি বা অ্যাজমা রোগ হতে পারে আমাদের, কারণ ধুলোবালি প্রবেশ করে বলেই তো আমাদের হাঁপানি শুরু হয়, অ্যাজমা রোগ সৃষ্টি হয়। এই রোগ সৃষ্ট সমস্যা প্রতিরোধের জন্য রোগীকে নিচের উপায়গুলো মেনে চলতে হবে। কিভাবে? আলো বাতাসপূর্ণ ঘরে বসবাস করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার যে সকল জিনিস পড়লে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড় ব্যবহার করা যাবে না। ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, যাদের হাঁপানি আছে তারা অবশ্যই ধোঁয়া এবং ধুলোবালি থেকে দূরে থাকবে। স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা যাবে না। বাইরে চলাচলের সময় মুখে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। তারপর হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, ধূমপান পরিহার করতে হবে। উপযুক্ত বিষয়গুলো সঠিকভাবে মেনে চললে ফুসফুসের বাইরে থেকে ক্ষতিকর বস্তু প্রবেশ করতে পারবে না, ফলে শ্বাসজনিত বা হাঁপানি সমস্যা প্রতিরোধ সহজ হবে। এবার একটা কথা বুঝো, তোমরা যদি গোয়ার ঘ ভালো করে বুঝো, এটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে কথা বলছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে। আর ঘ নম্বরে কিন্তু হাঁপানি রোগ বা যদি আমাদের শরীরের ভিতরে যদি রোগ জীবাণু বা ধুলোবালি ঢুকে, ধুলোবালির সাথে রোগ জীবাণু ঢুকে, তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং ওটা কিভাবে প্রতিরোধ করা যায় এটা নিয়ে কথা বলছে। তো দুইটা টপিক ভালোভাবে যদি শিখতে পারো, পরীক্ষার হলে দেখবা কোন একটা প্রশ্ন আছে যেটা এটা হুবহু দেয় না, বাট এটার সাথে রিলেটেড, হাঁপানি নিয়ে কিছু লিখতে বললো, তাহলে তুমি এখান থেকে বানিয়ে লিখতে পারবা, কারণ তুমি শিখছো এখন, ঠিক আছে। এভাবে পড়া করবা। সো ততক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি তুমি আবার রিভিশন দাও এগুলো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সো ধন্যবাদ সবাইকে।